ফোনে আদ্রিতের গলার স্বর শুনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় মিস্টার সেন নতুন একটা ব্যবসা শুরু করতে চলেছে শুভলক্ষ্মীর সাথে, আর সেটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড। এরপরে 3 মিলিয়ন লাগবে, যার জন্য দাদু, পুলক, সেবন্তী, বাড়ির সবাই একজোট হয়েছে। তখনই দাদু বলে, দেখ শুভ, আদ্রিতের বিজনেসটা একা তুই সমস্ত কিছু সামলাচ্ছিস, কিন্তু তুই একা দায়ভার কেন নিবি? আমরাও তো আছি, আমি তোকে কিছু দিতে চাই। এই বলেই একটা ফাইল শুভর হাতে তুলে দেয় আর বলে, দেখ সব কিছু বুঝে শুনে নে। শুভ তখন বলে, দাদু এটা তুমি কি করেছো? তোমার সারা জীবনের সেভিংস তুমি আমার হাতে তুলে দিয়েছো? এটা হতে পারে না দাদু, তুমি আমাকে একটু সময় দাও, তার মধ্যেই আমি সমস্ত টাকার ব্যবস্থা করে ফেলবো। তখনই ঠাম্মি বলে, এই শুভ, তুই কার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছিস বলতো? ভুলে যাস না, রয়্যাল আমেরিকা কিন্তু তোর দাদুই তৈরি করেছিল। হ্যাঁ, সেটা এখন আদ্রিত সামলাচ্ছিল বটে, কিন্তু তাই বলে কি তোর দাদুর কোনো কন্ট্রিবিউশন থাকতে পারে না? শুভ তখন বলে, না না ঠাম্মি, তুমি ভুল করছো। আমি কিন্তু ব্যাপারটা ঠিক এরকমভাবে বলতে চাইনি। আমি ব্যাপারটা বলতে চেয়েছিলাম অন্যভাবে। তোমার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে। ঠাম্মি তখন বলে, আমার কোনো বুঝতে ভুল হয়নি। যা দিয়েছে চুপচাপ তোর কাছে রেখে দে। আর তুই বা এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবি? তোরও তো জোগাড় করার জন্য কিছু দরকার। এর মধ্যেই সেবন্তী বলে, পুলক, আমার যে গয়নাগুলো রয়েছে সেগুলোর ম্যাক্সিমামটাই তো আমি এখন আর পরি না, ওগুলো পড়েই রয়েছে আলমারিতে। ওগুলো দিয়ে যদি কোনো গোল্ড লোনের ব্যবস্থা করা যেত তাহলে কেমন হতো? পুলক তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই করা যাবে, কেন করা যাবে না, তুমি চাইলেই হবে। সেবন্তী রাজি হয়ে যায়। যদি এখান থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে সবটাই শুভর হাতে তুলে দেবে। এর মধ্যেই হীরক কিছু বলতে গেলে রঞ্জিনী হীরককে টানতে টানতে সাইডে নিয়ে আসে আর বলে, তোমার কি মাথা টাথা পাগল হয়ে গেল নাকি? তুমি আবার কি কন্ট্রিবিউশন করবে? হীরক বলে, বাড়িতে এত বড় একটা ক্রাইসিস চলছে, এর মধ্যে আমি কিছু দেব না? আদ্রিত তো আমার ছেলের মতনই ছিল, আর ওকে কি আমি কখনো আমার ছেলেদের থেকে কম দেখেছি? আর ওই তো এই বিজনেসটাকে সামলেছিল, তারপরেও তুমি ওর জন্য এরকম কথা বলছো কেন? রঞ্জিনী বলে, আমি কি কিছু ভুল বলেছি? আরে যেটুকু আছে সবটাই তো আমাদের ছেলে মেয়ের জন্য। দেখো, আদ্রিত যদি বেঁচে থাকতো তাহলে আমি আপত্তি করতাম না। যেই মানুষটাই আর এই পৃথিবীতে নেই, সেই মানুষটার জন্য, সেই মানুষটার স্বপ্নের জন্য আমি কেন এতগুলো টাকা দিতে যাব? এটা কখনো পসিবল নয়, আমি 1 টাকাও দেব না। তার মধ্যেই পুরবী বলে, দিদিভাই কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করছো কেন? তখনই রঞ্জিনী বলে, আরে ঝামেলা না, একটু কথা বলছিলাম এই আর কি, ভাবছিলাম শুভর পাশে ঠিক কীভাবে দাঁড়ানো গেলে ভালো হবে। পুরবী বলে, আরে বাবা তুমি কেন এইভাবে চিন্তা করছো? আমরা বাড়ির এতগুলো মানুষ শুভর পাশে এসে দাঁড়িয়েছি, এর থেকে ভালো আর কী বা হতে পারে? পুরবী তো চলে যায়। হীরক বলে, দেখো তোমার ছোট যা, কত ছোট পুরবী, তাও বুঝতে পারছে সবটা, তুমি বুঝতে পারছো না। আসলে তুমি একটা হিংসুটে, তার জন্যই তুমি কিছু দিতে চাইছই না। এর মধ্যেই আদ্রিত তো বাড়িতে বসে বসে ভাবতে থাকে পুরনো দিনের কিছু কথা, যেগুলো খুবই অস্পষ্ট, তাই আদ্রিতের সব কিছু ঠিক করে মনেও পড়ছে না। তার মধ্যেই মোহনার সাথে কথা বলতে থাকে মোহনার মা, আর বলে, জানিস তো তোর দাদার জন্য আমার খুবই চিন্তা হয়। ছেলেটা বাইরে বাইরে পড়ে থাকে, খায় না দায় না, কিছুই ঠিক মতন করে না। ওকে যদি বিয়ে দিতে পারতাম তাহলে অনেক বেশি খুশি হতাম। মোহনা বলে, আরে বাবা আমরা তো নিউ ইয়র্ক যাচ্ছি, সব ব্যবস্থা করে আসবো, তুমি চিন্তা করো না। আর এই যে আয়ান, তোমাকে তো নিউ ইয়র্কে নিয়ে যাব, তোমার কিছু ড্রেসপত্র লাগবে, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিনে নিতে হবে। কিন্তু আদ্রিতের মনে রয়েছে সেই পুরনো কিছু অস্পষ্ট স্মৃতি, যেগুলো আদ্রিতকে তাড়না করে বেড়াচ্ছে। এর মধ্যেই মোহনা ফোন করেছে আর বলে, দাদা তুই কি করছিস? মিস্টার সেন বলে, আরে এই তো আমি এখন একটা নতুন প্রজেক্ট শুরু করব, সেটা নিয়ে সব স্টাডি করছিলাম আর কি। তারপর বল তোরা কবে আসছিস যেন? তখন মোহনা বলে, আমরা তো কালকেই বেরোবো, খুব এক্সাইটেড লাগছে জানিস, কত দিন পর বাইরে বেরোচ্ছি, আর এতটা দূরের জার্নি, তুই আসবি তো এয়ারপোর্টে আমাদেরকে নিতে? এরপরেই মিস্টার সেন বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি চেষ্টা করব যাওয়ার, চিন্তা করিস না। আসলে আমি একটা নতুন কাজ নিয়েছি বললাম না, মিসেস শুভলক্ষ্মী রায়ের সাথে মিলে একটা প্রজেক্ট করছি, তাই একটু সময়টা বেশি লাগছে। এরপরেই মোহনা বলে, শুভলক্ষ্মী রায়? ও আচ্ছা আচ্ছা, নামটা শোনার পরেই
আদ্রিত কেমন যেন একটা রিয়াকশান দেয়, মনে পড়েও যেন সব কিছু মনে পড়ছে না। রাত হতেই আবারও আদ্রিতের ছবির সামনে দাঁড়িয়ে পড়েছে কেশব আর শুভ। শুভ তখন কেশবকে বলে, তোর বাবা সমস্ত কাজগুলো এত নিষ্ঠা ভরে ঠান্ডা মাথায় করতো বলেই হয়তো এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে পারতো আর এত তাড়াতাড়ি সফলতার মুখও দেখেছিল। তবে আমিও হাল ছাড়বো না, সব কিছু আমি ব্যবস্থা করবই, যেভাবেই হোক না কেন টাকাটা আমাকে, বাকি টাকাটা জোগাড় করতেই হবে। এর মধ্যেই দেখা যায় যে বাড়িতে আবারও চলে এসেছে মিস্টার সেন। মিস্টার সেনের হাতে কিছু টাকা পয়সা তুলে দিয়েছে শুভ আর বলে, দেখুন মিস্টার সেন, বাদবাকিটা আমি আস্তে আস্তে দিয়ে দেব, কিন্তু আপনাকেও আমার উপরে সেই ভরসাটা রাখতে হবে। তখন মিস্টার সেন বলে, না না, আমি আপনাকে আর চাপ দেব না, আপনি যতটা পারবেন আস্তে আস্তে দিন, আমার কোনো তাড়াহুড়ো নেই, শুরুটা হয়ে গেছে এটাই চেয়েছিলাম। কিন্তু আর একটা কথা বলতে এলাম, দেখুন যেহেতু আপনি আর আমি দুজন মিলে একসাথে বিজনেসটা শুরু করছি, তাই আমার মনে হয় আমার সেন্ট মার্টেও আপনাদের যাওয়া উচিত, আর সেখানেই ম্যাক্সিমাম বিজনেসের মিটিংগুলো করব। এক্ষেত্রে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আপনার কোনো আপত্তি নেই তো? শুভ তখন বলেন, না আমার কোনো আপত্তি নেই, আমি শুধু এটাই চাই মিটিংগুলো যেন খুবই ভালোভাবে হয়ে যায়। মিস্টার সেন বলে, ঠিক আছে, তাহলে আজকে আমি আসি, আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই ফোন করবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। আসলে শুভলক্ষ্মীকে দেখে ভালো লেগে গেছিল মিস্টার সেনের, তাই মিস্টার সেনও বারবার শুভলক্ষ্মীর কাছেই আসতে থাকে। এদিকে মিস্টার সেন তো চলে গেছে, তখনই সবাই মিলে আলোচনা করছে মিস্টার সেনকে নিয়ে, বিশেষ করে অয়না, ঋদ্ধি, টোনা, তুলি, শিরিন, সবাই বলতে থাকে ছেলেটা কিন্তু দারুণ সুন্দর আর একটা নিজস্ব লুকস আছে যেটা বেশ ভালো লাগে। তখনই শুভ বলে, জানিস তো, তোদের দাদা ভাইকে আমি খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। ও ছাড়া আমার দুনিয়াটা কেমন যেন মনে হয় অচল, কিন্তু ওর মধ্যে যেটা আমি দেখেছি সেটা এখন কোনো ছেলের মধ্যেই আমি আর খুঁজে পাবো না, কারণ একমাত্র ওই ছিল আমার কাছে সব থেকে বেশি আপন। বুঝতে পারে ঋদ্ধি যে কষ্ট হচ্ছে শুভর, কিন্তু কি আর করার, যা চলে গেছে তা কোনোদিনও ফেরত পাবার নয়। আর এদিকে আদ্রিত সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, কারণ সে আসছে নিউ ইয়র্কে। আর যখনই নিউ ইয়র্কে পা রেখেছে আদ্রিত, অদ্ভুতভাবে আদ্রিতের ফটোতে যে মালাটা ঝুলতো, শুভ যে মালাটা দিয়ে রাখতো, সেটা খুলে পড়ে যায়, যা দেখার পর শুভর একটু অবাকই লাগে আর বলে, হঠাৎ করে মালাটা এইভাবে খুলে পড়ে গেল কেন? আর তখন আদ্রিত বলে, এই শহরটাকে খুব চেনা লাগছে, মনে হচ্ছে আমি এই শহরটাকে খুব ভালোভাবেই যেন চিনি। হঠাৎ করে দেখা যায় যে শুভ ফোন করেছে আর আদ্রিত ফোনটা ধরেছে। আদ্রিত যখনই হ্যালো বলে, শুভর তো খুবই চেনা লাগে আর বলে, এই গলার স্বরটা তো আমার খুবই চেনা, আমার তো মনে হচ্ছে এটা আদ্রিতের গলার স্বর, কিন্তু এটা কি করে সম্ভব? আসলে এই যে সম্ভব সেটা এখনো বুঝতে পারছে না শুভ।